তোমরা সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। বেশ কিছুদিন আগেকার কথা। গভীর এক জঙ্গলে বাস করত এক কাক, এক হরিণ, এক ইঁদুর এবং এক কচ্ছপ। তারা ছিল একে অপরে যেন একেবারে হরিহর আত্মা। সুখে দুঃখে বিপদে সম্পদে সর্বদাই বজায় ছিল চারজনের অকৃত্রিম বন্ধুত্ব। একদিন আজকের ভোরটা সত্যি সুন্দর, নরম রোদ, মৃদু হাওয়া, চমৎকার। আরে কাছিম ভাই বেরিয়ে পড়েছে খাবার খোঁজার তাগিদ, বড় তাগিদ। কাক কাছিমকে ডাকতে যাবে এমন সময় হঠাৎ কোথা থেকে একটা জাল এসে পড়লো কাছিমের উপর। জালের মধ্যে ধরা পড়া কাছিম ছটপট করার চেষ্টা করে আরও জালের ফাঁদে জড়িয়ে পড়তে লাগলো। জালের দড়ি হাতে নিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক শিকারী। তারপর যা বাবা, কাছিমকে তো কাঁধে নিয়ে শিকারী হাঁটা দিল। এখন কি করি? যাই, সবার আগে ইঁদুর আর হরিণকে খবর দিই। কাক উঠতে শুরু করলো এবং সোজা এসে পৌঁছলো ইঁদুরের বাসার সামনে। তারপর, ওরে ইঁদুর, ইঁদুর, এক্ষুনি বেরিয়ে আয়, ভয়ানক বিপদ। কি হয়েছে, কি হয়েছে? এক্ষুনি হরিণ ভাইয়ের কাছে যেতে হবে, চ শিগগিরি। আরে বিপদটা কিসের তা বলবি তো? আর বলিস না, কাছিম ভাইয়ের বড় বিপদ। শিকারীর জালে আটকা পড়েছে কাছিম ভাই। চল শিগগির হরিণকে গিয়ে বলি, কিছু একটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি। এরপর কাক ও ইঁদুর যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছলো হরিণের ডেরায়। হরিণ দূর থেকেই তাদের দেখতে পেয়ে, আয় আয়, বসে একটু গল্প করা যাক। সময় নেই, এক্ষুনি বেরোতে হবে। কাসিম ভাইয়ের ঘোর বিপদ, এক্ষুনি চলো। কেন, কি হয়েছে? কাছিম ভাইকে জালে বেঁধে কাঁধে ফেলে এক শিকারী চলেছে গঞ্জের পথে। কাছিম ভাইকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি চল, তাহলে আর কোনো আশা নেই। হ্যাঁ, চল চল। কিভাবে কাছিম ভাইকে উদ্ধার করবি, ভেবেছিস কিছু? না রে, কিছুই মাথায় আসছে না। এই, আমার একটা বুদ্ধি এসেছে, শোন। তিন মাথা এক জায়গায় হয়ে কি জানে কি পরামর্শ করলো। তারপর হরিণ ইঁদুরকে পিঠে বসিয়ে ছুট দিল। অন্যদিকে কাক ও আকাশের পথে ডানা মেলল। হঠাৎ দেখা গেল শিকারী জালে জড়ানো কাছিমকে কাঁধে নিয়ে মহানন্দে হাঁটছে। আজ বাড়ি গিয়ে বলতে হবে কাছিমের মাংসটা জমিয়ে রাখতে। উফ, বহুদিন বাদে জমিয়ে খাওয়া যাবে। হঠাৎ শিকারী দেখতে পায় দূরে একটা হরিণ পড়ে আছে, আর একটা কাক হরিণটার ওপর বসে তাকে ঠোকরায়। জয় বনদেবতা, এই যে হরিণ দেখছি, কোনো গন্ধও তো নেই, মনে হয় সদ্যই মরেছে হরিণটা। হরিণের মাংস আর ভাত, কার মুখ দেখে যে আজ চোখ মেলেছিলাম। শিকারী কাঁধ থেকে জাল সমেত কাছিমকে একটা ঝোপের পাশে মাটিতে নামিয়ে রেখে তড়িঘড়ি হরিণকে পরীক্ষা করতে যায়। আর সেই সুযোগে প্ল্যান মাফিক ইঁদুর গিয়ে দাঁত দিয়ে কেটে দেয় কাছিম ভাইয়ের জাল। আর দুজনে মিলে দূরে ঝোপে গিয়ে লুকিয়ে মজা দেখে। বাবা, খুব ঠকান ঠকালো তো। মরা হরিণ কিনা জানতে হয়, ধাও যাই, কাছিম নিয়ে ঘরে ফিরি। আর কি করব? ধীর পায়ে শিকারী পথের ধারে ঝোপের কাছে এসে দাঁড়ায়, কিন্তু এখানে এসে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। আর তারপর, হে ভগবান,
আমার কাছিমটাও গেল হরিণের লোভ করতে গিয়ে। হায় হায়, এ কি ভুল করলাম আমি! হরিণও পেলাম না, আর হাতের কাছিমটাও পালালো। মানে সরে পড়ো এবার। কামিক্ষে আর মাধায় দুই অন্তরঙ্গ বন্ধু। রবীন্দ্র বোর্ডিং স্কুলে দুজনে একই শ্রেণীতে পড়ে। সাপ, ব্যাঙ, ভূত, প্রেত, চোর, ডাকাত প্রভৃতি কোনো কিছুর ভয় তাদের নেই। একদিন স্কুলের হেড স্যার তাদের ডেকে পাঠালেন। শোন, আগামীকাল আমি তোদের দুজনকে আর ঘনাকে নিয়ে ধনুকপুরে আমার এক বন্ধুর বাড়ি বেড়াতে যাব। বাহ, তাহলে তো খুব মজা হবে। ঘনা হেড স্যারের খাস চাকর, ভিতর টিম একটি। যাই হোক, কথা মতো পরদিন সকালে হেড স্যার কামিককে, মাধাই আর ঘনাকে নিয়ে যাত্রা করলেন ধনুকপুর। স্যার, এই স্টেশনের নাম তো বীরভূমি। আপনি বললেন আপনার বন্ধুর বাড়ি ধনুকপুর? হ্যাঁ, ধনুকপুর গ্রামে। আর সেখানে যেতে গেলে এই স্টেশনেই নামতে হবে, তারপর গরুর গাড়িতে করে যেতে হবে। সে প্রায় ঘন্টাখানেকের পথ। বাবা, এখনো 1 ঘন্টা? কোথায় গরুর গাড়ি? চারদিক তো ভোবো, এদিকে বেলাও তো অনেক হলো। হ্যাঁ স্যার, খুব খিদেও পেয়েছে। চ, তবে হাঁটা দি, দেখি পথে যদি কোনো খাবার দাবারের দোকান পাই। হ্যাঁ স্যার, তাই চলুন। হাঁটতে হাঁটতে তো পায়ে ফোসকা পড়ে গেল। না দেখতে পেলাম খাবার দোকান, না এলো ধনুকপুর। বন্ধু চিঠিতে লিখেছিল স্টেশন থেকে সোজা রাস্তা ধরে যেতে হবে। তা আমরা তো সোজা রাস্তা ধরে এগোচ্ছি, মনে হয় আরো কিছুটা যেতে হবে। চ, সব আস্তে আস্তে চ। অনেক দিন মানুষের রক্ত খায়নি। হ্যাঁ, সত্যি। দিকে আসছে, আজ সুখেই মানুষের রক্ত খাওয়া যাবে। স্যার, এ কোথায় এলাম? চারিদিকে মানুষের খুলি, হাড়গোড়।
দূরে দূরে দু একটা চিতা জ্বলছে। তাই তো রে, এ তো মনে হচ্ছে শ্মশান। হ্যাঁ, সে কি? শ্মশানে তো শুনেছি ভূত প্রেত থাকে। থাকে নয়, আছে। এই যে আমরা দুজন। রাম 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 তোমাদের ঘাড় মটকাবো। সে কি? ওরে কামিককে, ওরে মাদাই, কি হবে রে? ভয় পেলে হবে না স্যার, সাহস নিয়ে বুদ্ধি করে এদের হাত থেকে বাঁচতে হবে। শোনো তোমরা, যদি 10টা ব্যাঙ এক জায়গায় বসিয়ে একসাথে তাদেরকে গান গাওয়াতে পারো, তবেই তোমরা আমাদের ঘাড় মোটকে রক্ত খাবে, নচেত নয়। বেশ, তাই হবে। এ বাবা, পালালো। এই, ধর ধর, যা, এটাও পালালো। এই, 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 যা। ওহ বাবা, আর পারি না। আমিও আর পারি না। ভাই মাফ করো, 10টা ব্যাঙও আমরা একসাথে এক জায়গায় বসাতে পারবো না। তো তোমাদের গান শোনাবো কেমনে? মাফ করো ভাই, তোমাদের রক্ত খেয়ে আর আমাদের কাজ নেই। আমরা চললাম। মাথায়ের বুদ্ধির জোরে সকলে সে যাত্রায় ভূতের হাত থেকে রক্ষা পেল। ওরে আমাদের নতুন পণ্ডিতের নাম কি জানিস?
বাবারা, আর তোমাদের কষ্ট দেব না। এই আমি অন্য কামরায় উঠে যাচ্ছি। আমাদের কামরাতেই যেতে হবে। আচ্ছা, তবে তাই হোক। মিঠাই চাই, মিঠাই মিঠাই। আপনি কি করতে? কোথায় যাচ্ছেন? কি কাজ আপনি করেন? সংস্কৃত পড়াই। তাহলে আমাদের স্কুলে আসুন। হ্যাঁ, আমাদের স্কুলে আসুন। আরে আসুন না আমাদের স্কুলে। ওই কালো কুমড়োর টাটকা লঙ্কাকে আমরা স্কুলে ঢুকতেই দেব না। হ্যাঁ, একদম ঠিক কথা, আমরা ঢুকতেই দেব না। মুশকিলে ফেলে দিচ্ছি। যদি সেক্রেটারি বাবু আমাকে পছন্দ না করেন। পছন্দ করতেই হবে। পছন্দ না করলে আমরা সবাই স্কুল ছেড়ে চলে যাব। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা, আস্তে আস্তে আস্তে। তোমরা আমায় তবে নিয়েই চলো। আরে থাক থাক বাবা, ঠিক আছে ঠিক আছে। ঘোরাসান রাজ্যের এক ভয়ঙ্কর দস্যু শামশের খাঁ। সে ধনীর ধন লুট করে সেই ধনে গরিবদের দুঃখ ঘোচাতো, কিন্তু তার ঐরূপ আচরণে ধনীদের ঘুম ছুটে গেল। সুলতানের কাছে শামশের খাঁর নামে তারা রোজ অভিযোগ জানাতে লাগলো। আপনারা চিন্তা করবেন না, আমার সৈন্য আর গুপ্তচরেরা চারিদিকে নজর রাখছে, তাকে দেখতে পেলেই বন্দী করবে। সুলতান বাহাদুর, এইমাত্র খবর পাওয়া গেল শামশের খাঁ আজ রাত্রে দারেল বাহিরি নগরে দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণ করবেন। সেনাপতি হুকুম জাহাপনা। আজ রাতের মধ্যে যে করেই হোক শামশের খাঁকে বন্দী করা চাই। নিশ্চিন্তে থাকুন জাহাপনা, আপনার ইচ্ছা পূর্ণ হবে। এরপর সেনাপতির তৎপরতায় ধরা পড়ল শামশের খাঁ। পরদিন শুরু হলো তার বিচার। শামশের খাঁ, তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি আমার রাজ্যের এই সমস্ত প্রভাবশালী আর ধনী ব্যক্তিদের বাড়িতে চুরি করেছো, একথা সত্য? হ্যাঁ সুলতান বাহাদুর, একথা সত্য। আমার রাজ্যে চুরি, ডাকাতি, খুন, রাজদ্রোহী, তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আর তাই আমি তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম। আগামী পরশু মৃত্যুদণ্ড। সমস্ত কিছুর শুরু যেমন আছে শেষও তেমন আছে। সুখ শান্তি আনন্দ এর ব্যতিক্রম নয়। হায় হায় হায়, এ কি হলো? শামশের খাঁ ছিল আমাদের গরিবদের পিতা, তার মৃত্যু হলে আমরা বাঁচবো কি করে? এবার থেকে ধনী মহাজন রাজকর্মচারীদের হাতে পড়ে আমাদের দগ্ধে দগ্ধে মরতে হবে। শামশের খাঁকে বাঁচানোর একটা কোনো উপায় বের করতেই হবে। সুলতানের কাছে শামশের খাঁর নামে তারা রোজ অভিযোগ জানাতে লাগলো।
সেদিন সকালে বদ্ধভূমিতে লোকে লোকারণ্য। সকলে অপেক্ষা করছে সেই দস্যুর জীবন নাটকের শেষ দৃশ্য দেখার জন্য। এক সময়ে প্রতীক্ষার অবসান হলো। এগিয়ে এলেন সেনাপতি। দস্যু শামসের, মৃত্যুদণ্ডের পূর্বে কোরআনের নিয়ম অনুযায়ী তোমার হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হচ্ছে। তুমি শেষবারের মতন আল্লাহকে স্মরণ করে নাও। সৈন্যগণ, বন্দির বাঁধন খুলে দাও। জো হুকুম। হঠাৎই উঠল এক কোলাহল। সুলতানের মৃত্যু হয়েছে, সুলতানের মৃত্যু হয়েছে, সুলতানের মৃত্যু হয়েছে। এ কি? সুলতানের মৃত্যু হয়েছে? সুলতানের মৃত্যু হয়েছে, সুলতানের মৃত্যু হয়েছে, সুলতানের মৃত্যু হয়েছে। মূর্খের দল, সত্যাসত্য বিচার না করেই তোমরা তোমাদের কাজ ফেলে এখানে চলে এলে। সর্বনাশ হয়েছে সুলতান বাহাদুর, শামশের খাঁ পালিয়েছে। মনে হচ্ছে শামশের খাঁকে বাঁচানোর জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র। এই মুহূর্তে গুজব সৃষ্টিকারীকে আমার সামনে হাজির করা হোক। জো হুকুম। কেন তুমি এই গুজব রটিয়েছ? জানো তোমার জন্য এক ভয়ঙ্কর দস্যু আজ বদ্ধভূমি থেকে পালালো। জানি সুলতান বাহাদুর, তার নাম শামশের খাঁ। একদিন সে আমার মেয়ের শাদীর জন্য 2000 রৌপ্য মুদ্রা দিয়েছিল। সে আমার উপকার করেছিল, তাই আজ আমিও তার উপকার করলাম। আর সে শুধু আমাকে নয়, আমার মতন এরকম অনেক গরিবেরই অনেক উপকার করে। মহামন্ত্রী, এ কথা সত্য? হ্যাঁ হুজুর, আমিও শুনেছিলাম বটে। শামশের খাঁ নাকি গরিবের পিতামাতা। আজ সে কথা সকর্ণে শুনলাম। তাহলে কি ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত হবে? আজ্ঞে না সুলতান বাহাদুর, ওকে মৃত্যুদণ্ড দিলে গরিব প্রজারা বিদ্রোহ করে উঠতে পারে। তবে উপায়? আপনি বরং তার পূর্ব অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে রাজকার্যে নিযুক্ত করুন। এরকম প্রজাহিতৈষী লোক সর্বদাই প্রজাদের সুখ শান্তির দিকে নজর রাখতে পারবে। সুলতান বাহাদুর মহামন্ত্রীর কথা মতো শামশের খাঁর কাছে পত্র পাঠালেন। শামশের খাঁ সুলতানের দরবারে এসে সুলতানের আনুগত্য স্বীকার করলেন ও রাজকর্মচারীর পদ গ্রহণ করলেন। সবুজ গাছপালায় ঢাকা এক জঙ্গল, আর সেই জঙ্গলে আছে এক জলাশয়, আর সেই জলাশয়ে থাকতো এক সারস পাখি, আর এক শিয়ালও থাকতো সেই জঙ্গলে। সকালের সময়টা কাটানোর জন্য যাই একটু কথা বলে আসি সারস মশাইয়ের সাথে। আরে শিয়াল ভাইয়া যে, কি খবর? খবর আর কি, তোমার খবর? এই দিন হলো আর খাবারের জন্য বেরিয়ে পড়তে হলো। আহ, কেউ যদি মুখের কাছে খাবার ধরতো। এ আর এমন কি, আজ বিকেলে আমার ঘরেতে তোমার ডিনারের নেমন্তন্ন রইল, এসো কিন্তু। আহম্মকটাকে নিয়ে একটু রগড় করা যাক। বিকাল হয়ে আসছে, সারস তো এসে হাজির শিয়ালের বাসায়। শিয়াল ভাইয়া, ও শিয়াল ভাইয়া, আছো নাকি? আরে এসো এসো, তোমাকে নিমন্ত্রণ করে নিজে থাকবো না? হ্যাঁ হ্যাঁ। তারপর বলো, তোমার দিনকাল কেমন চলছে? হ্যাঁ, এই খারাপও না আবার খুব ভালোও নয়, চলে যাচ্ছে একরকম। তা বেশ, আচ্ছা একটু বসো, আমি খাবার সাজিয়ে তোমাকে ডাকছি। শিয়াল যায় খাবার সাজাতে। এসো হে সারস ভাইয়া। খাবার জায়গায় এসে সারস দেখে দুটো কানাহীন পাতলা গোল থালায় একটা হলুদ তরল পড়ে রয়েছে। এসো হে, তাড়াতাড়ি শুরু করা যাক। হাজার হোক তুমি আমার অতিথি, তুমি আগে শুরু করো। আমার লম্বা ঠোঁট দিয়ে এই খাবার খেতেই পারবো না।
তবু দেখি চেষ্টা করে সারস কিছুই খেতে পারলো না। অন্যদিকে শিয়াল বেশ গুছিয়ে খাবার খেতে থাকে। ভালো করে খেও কিন্তু, লাগলে বলো, বুঝলে? তার বলতে আদিক খেতে দেখো, খেতে দেবে না, অথচ চেয়েছে নেমন্তন্ন করেছে। শিয়ালের খাওয়া শেষ, সারস তো প্রায় অভুক্তই রয়ে গেল। ঠিক করে খেয়েছো তো? আরে দারুণ! তবে তোমায় কিন্তু ভায়া কাল বিকেলে আমার বাসায় আসতে হবে, আর ডিনারটা আমার ওখানেই করতে হবে। আবার কালই কেন? পরে না হয়? না না, কোনো কথা শুনবো না, কালকেই তোমায় আসতে হবে। ঠিক আছে, এতবার বলছো যখন আসবো। এখন তাহলে আসি ভায়া, গুড নাইট। পরদিন বিকালে শিয়াল কথা মতো সারসের বাসায় এসে উপস্থিত। সারস ভায়া! আরে কি সৌভাগ্য! এসো ভায়া, এসো। তারপর সব কুশল তো? আর ভায়া, চলে যাচ্ছি। তোমার এখানটা বেশ ঠান্ডা, আরাম পাচ্ছি। আরে সেই জন্যই তো খোলা আকাশের নিচে গাছের তলায় ওপেন এয়ার ডিনারের আয়োজন করেছি। বেশ বেশ, এসো ভায়া, এবার বসা যাক। শিয়াল এসে দেখে গাছতলায় দুটো লম্বা গলার কলসি, আর তার মধ্যে রয়েছে খাবার। নাও ভায়া, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, তবে খাওয়া যাক। হ্যাঁ, শুভ কাজে আর দেরি কেন? শিয়াল প্রাণপণে খাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কলসির ভেতর খাওয়ার অবধি তার মুখ পৌঁছায় না। নাকে খাবারের গন্ধ তার খিদে আরো বাড়িয়ে দেয়, কিন্তু কিছুই খেতে পারে না সে। অন্যদিকে সারস কলসির ভেতর লম্বা ঠোঁট ঢুকিয়ে খাবার খেতে থাকে। ভায়া, আর একটু দেবো? পাগল নাকি? আর কি খাওয়া যায়? এক ফোঁটাও খেতে পারলাম না। খাবার ঠিক ছিল তো ভায়া? হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক। তোমার পেট ভরেছে তো ভায়া? সাংঘাতিক। তোমাকে খাইয়েও সুখ। আবার আসতে হবে কিন্তু। আরে আজ তো বাড়ি ফিরি আবার। এবার তবে আমি আসি ভায়া। তুমি আমার বাসায় আসায় আমি ধন্য। এসো ভায়া। ওকে দেন, গুড বাই। গুড বাই। Ooh.